আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধীর আর পরিশ্রান্ত পায়ে প্রায় সন্ধ্যায় মার্শা বাড়ি পৌঁছায়। মূল ফটক আটকানো দেখে নিজের কাছে থাকা চাবি দিয়েই সোজা দরজা খোলে। অবশ্য কিছুটা অবাক হয় এই ভেবে যে রুদ্র বাড়িতে আসেনি। দরজা খুলে মার্শা ঘরে গিয়ে শান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। শরীরটা কেমন যেন করছে। মুহূর্তেই সে তলিয়ে যায় অতল ঘুমে। তিমিরে চারিদিকে ডিপ ডিপ করছে। ঘুমের মধ্যে কয়েকটা হাসি দিতেই মার্শার ঘুম ভাঙে। সে চোখ কষলে ওঠার চেষ্টা করে। পাশেই ফোনটি হাতে নিয়ে দেখে ঘড়িতে 8:30। তড়িঘড়ি করে মার্শা উঠে বসে। এভাবে এসে কখন যে ঘুমিয়েছে তার অজানা। ঘুম থেকে উঠে বসতেই নাক কষলে আরও খান কয়েক হাঁচি দিতে থাকে। ঠান্ডা যেন নাক মুখ জমে আসছে। ও বেশি দেরি না করে শাওয়ারের জন্য হাঁটা দেয়। বেরিয়ে এসে ভিজে চুল মুছতে মুছতে মার্শা কিচেনের দিকে যায় খাবারের জন্য। আর আশেপাশে দেখে, বোঝার চেষ্টা করতে থাকে রুদ্র ফিরেছে কিনা। ওর ঘরে গিয়ে দেখার আর সাহস করে না মার্শা। অদ্ভুত, আমার কত আগে এলো অথচ এখনো বাড়ি আসেনি। নিজেই নিজেকে বলে মার্শা। কাজ করতে থাকে আর ক্ষণে ক্ষণে হাসি দিতে থাকে। উজ্জ্বল শ্যামবনের মুখটিতে এক নেশাতুর মায়া জুড়ে আছে। ঠান্ডা লাগাতে চোখ আর বাদামি শুভ্র নাক যেন রক্তিম আভাতে রঙিন। চোখের পাপড়িগুলো ভিজে ভিজে। এক মহাবিষ্টের ন্যায় চাউনিতে রৌদ্র কিচেনের প্রতিমুখ থেকে নিঃশব্দে ওর দিকে তাকিয়ে থাকে। রান্নার জন্য এটা সেটা করতে নিলে হঠাৎই নিজের পেছনে স্পষ্ট কারোর উপস্থিতি টের পেয়ে মার্শা ঘুরে তাকাতেই রৌদ্র মার্শার বিপরীতে সেলফে ওর কোমরের দুপাশে হাত করে রেখে ওকে নিজের মাঝে আটকে ফেলে। আচমকা কাণ্ডে মার্শা ভোরকে সেলফের দিকে হেলান দিয়ে দাঁড়ায় আর তার পরিশ্রান্ত চোখে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। কিছু না, রান্না করব। জানি না, হয়তো প্রতিদিন দেরি করে শাওয়ার নেওয়াতে। কথাটা শেষ করার আগেই মার্শা সজোরে রৌদ্রের বুকের কাছে হাঁচি ছোড়ে। একসাথে 3টে। রৌদ্র কেবল গলাটা একটু উঁচিয়ে আলতো বাঁকা হাসে। হাঁচি শেষ হতেই মার্শা বড় বড় চোখ করে ইতস্তত হয়ে বলে, সরি, হঠাৎই হাঁচি চলে এসেছে। সরি রৌদ্র। এক স্থির ঠান্ডা গলায় রৌদ্র বলে এক আঙ্গুলে মার্শার ভুরু আর চোখের সামনে পড়ে থাকা চিকন চুলটা সরায়। তারপর ওর চোখ থেকে চোখ সরিয়ে রুদ্র মার্শার হালকা বাদামি অধরের পানে এক প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে, যা ঠান্ডায় যেন জমে লাল হয়ে উঠেছে। আর সেই চাউনি মার্শার দৃষ্টিগোচর হয়। রুদ্র ওর অধরের দিকে তাকিয়ে মুহূর্তেই সেদিকে এগিয়ে গেলে মার্শা নিজের সমস্ত শক্তি দিয়ে চোখ ঘুচিয়ে বন্ধ করে আর ঠোঁটে ঠোঁট প্রচণ্ড জোরে চেপে ধরে। রুদ্রকে এভাবে দেখে কোনো কথা না বলে দুহাতে ওকে উঁচিয়ে তুলে কিচেনের সেলফের উপর বসায়। কি থেকে কি হয়েছে বুঝতে না পেরে মার্শা চোখ খুলে দ্রুত আর নিজেকে সেলফের উপর বসা অবস্থায় আবিষ্কার করে রুদ্র তখনও ওর কাছে দাঁড়িয়ে। মার্শা সেলফের কাউন্টারে বসা অবস্থাতেও দাঁড়িয়ে থাকা রুদ্রের সমান সমান নয়, তাই মার্শা কিছুটা থুতনি উঁচিয়ে চাই ওর পানে। রুদ্রের সাইড সিধি করে বিরাস করা ঘন কালো চুলগুলো কিছুটা কপালের সামনে পড়ে আছে আর তার ফাঁকে বিন্দু বিন্দু ঘামগুলো শিশিরের কণার মতো জমে আছে বলে রুদ্র তার অফ হোয়াইট কালারের টি শার্টের উপর কিচেন অ্যাপ্রন পরে এদিক সেদিক করে সব করতে থাকে। মার্শা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে কতটা দক্ষ হাতে রুদ্র সব করছিল। এতটা গুছিয়ে হয়তো সেও কাজ করতে জানে না। মার্শাকে কিছু বলতে না দেখে চপিং বোর্ডে টমেটো কুচি করতে করতে রুদ্র ওর দিকে না তাকিয়েই বলে। কথাটা মার্শার কাছে বোম ফাটানোর মতো মনে হয়। লজ্জায় ইতস্তত হয়ে ও বলে, তার মানে? মার্শা ওর কথার কোনো উত্তর না করলে রুদ্র আবার বলেও মার্শার দিকে চোখ তুলে তাকাই। কথাটা বলতেই মার্শা ওর দিকে বড় করে তাকিয়ে তড়িঘড়ি করে নেমে যেতে নিলে রুদ্র টমেটো কাটা থামিয়ে হাতে ছুরি নিয়ে বলে, ঘরে আমার হাঁচি আসছে বারবার। তুমি রান্না করবে, এখানে বারবার হাঁচি দিলে কেমন না?
ধীর কণ্ঠে রৌদ্র প্রতিক্রিয়াহীনভাবে বলে। মারিশা তড়িঘড়ি করে ভেতরে চলে আসে। সন্ধ্যার পর বিধ্বস্ত অবস্থায় সীমান্ত অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ওদের সবার সাথে আজ সেখানে প্রিন্সও ছিল। ওরা সবাই বসে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ বাদে সীমান্ত ফ্রেশ হয়ে সেখানে এলে। ব্যাপার কি বস, ছিলি কোথায়? হয়তো রাত রানীর খোঁজে। এই রাত রানীটাকে আছে কেউ যে রাত রানী সেই? কেন, তুই তোর গার্লফ্রেন্ডের কথা বলেছিলি আমাদের? আরে কোনটার সাথে কোনটা মিলাচ্ছিস? বর্ণাকে, সীমান্তের গার্লফ্রেন্ড। প্রিন্স সীমান্তের দিকে ইশারা করে ওদেরকে বলে। আর আমি জানি সে কে। আজ ডিম্পেটার লাইব্রেরির সিনটা যা ছিল না। উৎস কথাটা বলতেই সীমান্ত আর চোখে ওর দিকে তাকায়। ওর তাকানোতে উৎস নিজের মুখ সামলে নিয়ে বলে, মানে ওদের দেখেছি আজকে লাইব্রেরিতে। এতটুকু বলে থেমে গেলে ওরা ভুরু কুঁচকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদের দেখে ও আবার বলে, কথা বলতে দেখেছি গাইস, কথা বলতে। মারিসা? আরে না, মিস ক্যান্টিন না, ওর নাম নিনিতা। আমি ঠিক বলছি না সীমান্ত? বলে সীমান্ত আর চোখে দৃষ্টি দিয়ে ওদের দিকে তাকায়। আর ওরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর উত্তর শোনার জন্য। সীমান্ত বলে, হ্যাঁ, কিন্তু তুই সেখানে কি করছিলি? ওর পরের প্রশ্নে বিন্দুমাত্র গায়ে না লাগে ও স্বীকারোক্তিতে ওরা নিজেরাই নিজেদের মধ্যে হট্টগোল বাঁধিয়ে দেয়। ওদের কাণ্ডে সীমান্ত আর কিছু না বলে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। আর প্রিন্সও সেখানে গিয়ে ধীর গলায় বলে, তুই নিনিটাকে পছন্দ করিস? হ্যাঁ। তাহলে মারিসা? মারিশা হোয়াট? আমি তো ভেবেছিলাম তুই ওকে, মানে আই লাইক হার জাস্ট অ্যাজ এ জুনিয়র। ওর সাথে প্রথমে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা মেটাতেই আমি ওর সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেছিলাম, ব্যাস এতটুকুই। ও, তবে আমার মনে হয় রৌদ্র হয়তো ওকে পছন্দ করে। হয়তো না, পছন্দ করে, আর খুব বেশি পছন্দ করে, আর অনেক পজিটিভ ওকে নিয়ে। তার মানে তুই বলতে চাইছিস রৌদ্র ভাবে যে তুই ওকে পছন্দ করিস? ন্যাচারালি, যেখানে তোদের মনে হয়েছে, আর সেখানে ও তো একটা চৌকস মাথাওয়ালা। হ্যাঁ, তা যা বলছিস। ওই যে বলছিলি না, রৌদ্রচন্দ্র বিদ্যাসাগর। আর এই জন্যই সেদিন যখন ওরা এক বাড়িতে ছিল, আমি মারিশাকে নিয়ে এত টেন্স ছিলাম। ভেবেছিলাম জেলাসির জেদ ধরে উল্টোপাল্টা কিছু করে না বসে। কিন্তু রৌদ্র, ও সত্যি অনেক ধূর্ত। হি নেভার লেট পিপল নো হিজ নেক্সট মুভ। প্রিন্স হাসি থামিয়ে ব্যাপারের গুরুত্ব বুঝে কেবল চুপচাপ ওর কথা শুনে যায়। সীমান্ত আবার বলে, তোর সাথে পরিচয় কি করে ওর? কি জানিস তুই ওর সম্পর্কে? আমি তেমন কিছু তো জানি না। পরিচয় হয়েছিল যেদিন ও প্রথম এসেছিল। বাইরের দেশ থেকে এসেছে। সব কিছু বুঝতে পারলেও হেল্প দরকার ছিল। বলতে গেলে আমি যেই হেল্প করছিলাম, তখন থেকেই পরিচয়। হ্যাঁ, আর? আরে ওর মা সম্ভবত তুর্কিশ, তবে বাবা বাঙালি। এখানকারই ওয়েল বিজনেসম্যান। ও ওনাদের সাথে না থাকলেও টাকা পয়সার কমতি নেই, সময় মতো ব্যাংক ডিপোজিট হয়ে যায়। তাছাড়া লন্ডনে ওর একটা লাভলি অ্যামাউন্টের স্কলারশিপ আছে। এর বেশি কিছুই জানি না। কিন্তু তুই কেন এত কিছু জানতে চাইছিস ওর ব্যাপারে? দরকার আছে ডিসুজা, অনেক দরকার আছে। যেমন? সাম্যের ব্যাপারটা মনে আছে? মারপিটের ঘটনা? হুম। পেয়েছিস খুঁজে ছেলেটাকে? মনে হচ্ছে পেয়ে গেছি। কি বলছিস? তবে আমি শিওর নই এখনো। ওয়েট, তোর কি কোনোভাবে মনে হচ্ছে সেটা রৌদ্র? কারেক্ট, তবে সলিড কোনো লিড পাচ্ছি না ওকে ধরার। অ্যাটলিস্ট মারিশার জেদ ধরেও যদি কোনো ঝামেলা করতো, হয়তো ওকে বাগে নিয়ে আসতে পারতাম। বাট হি ইজ সো কানিং। কি করে মনে হলো যে ওই সেই ছেলে? সাম্যের বর্ণনায় কি বেধড়ক মারামারি সেদিন হয়েছিল। সামান্য একটা গাড়ির স্ক্র্যাচের জন্যও এমন করে কেউ? এতটা অ্যাগ্রেসিভনেস। বাট রৌদ্র ইজ এ কুল জেন্টলম্যান। হ্যাঁ, সাম্যের দেওয়া ডিসক্রিপশন অনুযায়ী মিলে যায় এমন কাউকে চোখে পড়েনি। তবে ঠিক সেদিন যখন আমি লাইব্রেরিতে মারিশার সাথে কথা বলছিলাম, সেদিন ও এসে আমাদের মাঝে বসেছিল। তবে তখনও সাম্যের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। আর কথা হওয়ার পর ওকে শুধু দূর থেকে দেখতাম, আর বেয়ার মিনিমাম দেখা হতো। তবে সামনাসামনি প্রথমবারের মতো দেখা হয় সেদিন, যেদিন তুই পরিচয় করে দিয়েছিলি। আর ওকে দেখে ন্যানো সেকেন্ডেই আমার সাম্যের দেয়া বর্ণনাটা চোখে ভেসে ওঠে। কিন্তু কি? আমি তখন ওর ব্যাপারে কিছুই জানতাম না। আর না তো এমন কেউ ছিল যে ওর ব্যাপারে জানে। সিন্স হি নেভার কিপস ফ্রেন্ড অর বিং ফ্রেন্ড উইথ এনিবডি, সেজন্যই আমি এখনো কনফিউজড। কিন্তু তুই এত রাত অবধি কোথায় ছিলি? কাজ ছিল একটু। চারিপাশে কেমন যেন এক গা চমচম নীরবতা কাজ করছে। রুদ্র বাড়িটা না থাকলেও হয়তো বাড়িটা এতটা খাক খাক করে না।
রান্নাঘরে কাজ করছে, অথচ একটা টুংটাং শব্দ কানে আসছে না। কেউ এতটা শব্দর পরে কি করে কাজ করে? অনেকটা সময় কেটে গেছে, কিন্তু রৌদ্র মারিশাকে আর ডাকেনি। মারিশা নিজের ঘরে শুয়ে আছে, সর্দিতে যেন মাথা চিড়ে যাচ্ছে ব্যথায়। তার সাথে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। মাথা ব্যথার জন্য ঘুমও আসছে না। মারিশা হাতের ফোনটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখে সময় 11:15। মারিশা কিছুটা চমকে ওঠে। হাতের ফোনটা সাথে নিয়ে মারিশা আস্তে আস্তে বাইরে পেরিয়ে আসে। বের হয়ে মারিশা বসা ঘরে তাকায়, পুরোটাই ফাঁকা আর দরজা ভেতর থেকে লাগানো। কিচেনের দিকে না তাকিয়ে মারিশা সেই দিকে যেতে লাগলো। পেছন থেকে কেউ বলে, আমি এখানে, উপরে যাওয়ার দরকার নাই। কথাটি শুনে মারিশা ঘুরে তাকাতেই রুদ্রকে কিচেনের পাশে ছোট্ট খাবার টেবিলে বসে থাকতে দেখে। মারিশাকে দেখে রুদ্র আবার বলে, আমি জানতাম তুমি নিজে থেকে আসবে। এসো, খেতে এসো। আলতো হেসে রুদ্র বলে। মারিশা এগিয়ে যেতেই দেখতে পায় টেবিল ভর্তি খাবার। বেশি না হলেও প্রায় 4 থেকে 5টা ডিশ রুদ্র তৈরি করেছে। খাবারের সুগন্ধে মারিশার খিদে যেন আরো বেড়ে গিয়েছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র আবার বলে, সিট দেয়ার। বলেই বসে থেকে রুদ্র চেয়ারে এক হাত টেনে ওকে সেখানে বসতে বলে। মারিশা খিদের জন্য ব্যাকুল হয়ে বসে পড়ে। রুদ্র নিজে ওকে সব খাবার বেড়ে দিতে থাকে, আর মারিশা হাঁ হয়ে তাকিয়ে থাকে ওর এক উজ্জ্বল মসৃণ মুখ অবয়ের দিকে আর ভাবে, এতটা কেয়ারিং রৌদ্র। তুমি কখন থেকে বসে আছো এখানে? বেশি না, 47 মিনিটস। তুমি আধ ঘন্টার উপরে এখানে বসেছিলে, অথচ আমায় ডাকুনি কেন? কেন? কাজ তোমার রেস্ট দরকার ছিল, তাই ডিস্টার্ব করিনি। আর আমি জানতাম তুমি আসবে, নিজে থেকেই আসবে। সো নো ওয়ারিজ, এবার খেয়ে নাও। এতটা কনফিডেন্স তো আমার নিজের উপর নেই। আর আমিও তো কি করে চলে এলাম? মারিশা ভাবতে লাগলে। রুদ্র মুখের সামনে তুড়ি মেরে ধীরে কণ্ঠে বলে, খাও। প্রচণ্ড খিদে থাকার আর দারুণ স্বাদে মারিশা জড়তা ভেঙে ধীরে ধীরে খেতে শুরু করে। অথচ সে খেয়ালই করে না যে মহাপৃষ্ঠে নেয় একজোড়া চোখ প্রগাঢ় অনুভূতির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। কিছু সময় খাবার খাওয়ার পর হঠাৎই মারিশা কিছু একটা ভেবে খাবার খাওয়া থামায়। আর মারিশা চোখ তুলে তাকিয়ে দেখে রৌদ্র 2 হাতের কোনোই টেবিলে ভর করে হাত মুঠ করে ঠোঁটের সামনে রেখে ওর দিকে স্থিরভাবে তাকিয়ে। ওকে একবারও খাবারের জন্য না সাদার ব্যাপারটা বুঝতে পেরেই মার্শাল লজ্জায় মনে হচ্ছিল উপে যায়। তুমি খাবে না? তুমি খাও। কিন্তু তুমি তো খাওনি, এখন খেয়ে নাও। পরে খাবো, তুমি শেষ করো। এত খাবার তো আমি এমনিতেও একা খাবো না, তাহলে তুমিও। ইউ টক টু মাচ, ফিনিশ ইট। ওর কথা শেষ করতে না দিয়ে রৌদ্র নির্লিপ্তভাবে বলে। এবার মার্শাল গলা দিয়ে খাবার নামে না। ও খাবারের থালায় আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে থাকে সেদিকে তাকিয়ে। ওকে এভাবে দেখে রুদ্র বলে, হোয়াটস অন ইউর মাইন্ড, জাস্ট সে ইট। তুমি কিছু বলতে চাইছো? মার্শাল কোনো কথা না বলে রুদ্র আবার ধীর গলায় বলে, জাস্ট সে ইট। কি বলতে চাও? মার্শাল এবার কি বলবে না ভাবতে ভাবতেই রুদ্র নির্লিপ্ত গলায় বলতে শুরু করে, গতকালকের কেস নিয়ে ভাবছো? কথাটা বলতেই সচকিত চোখে মার্শা ওর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয় আর বলে, তুমি বারবার এই কথাটা কেন মনে করাচ্ছ? বিকজ দ্যাট ওয়াজ সো স্পেশাল। যদিও সেটা আমাদের প্রথম ছিল না। তার মানে? সেটা সময় মতো জানতে পারবে। আর এমনিতেও যদি তুমি এসব নিয়ে ভাবো তাহলে বলবো এখন থেকে। কথাটা শেষ করার আগেই মার্শা হতবিহ্বল হয়ে ওর দিকে তাকায়। আর ওকে তাকাতে দেখে কিঞ্চিত থেমে গিয়ে রুদ্র প্রতিক্রিয়াহীন মুখে আবার শুরু করে, All these things will be natural between us, so get used to it. ওকে এত সাবলীলভাবে এসে বলতে দেখে বিস্মিত চোখে মার্শার চোয়াল লম্বা হয়। ও নিবেদিত কণ্ঠে বলে, তুমি স্ট্রেট ফরওয়ার্ড, সেটা ঠিক আছে, তাই বলে এতটা ঠোঁটের লজ্জা বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আমি নির্লজ্জ আর কিছু? মার্শার ভেতরটা তিত্তির করে কাঁপতে থাকে ওর কথা শুনে। মুহূর্তে যেন কান দিয়ে ধোয়া বের হচ্ছিল। ও মনে মনে বলে, রৌদ্র এত কাঠখোট্টা, বিন্দু মাত্র লজ্জার বালাই নেই লোকটার মধ্যে, যা মুখে আসে তাই বলে যাচ্ছে। মার্শা আর কিছু না বলে আগের মতোই নির্লিপ্ত কণ্ঠে রৌদ্র আরো কিছু বলতে যায়। আর আমি এসব আমার বউয়ের সাথে? আমি এসব নিয়ে ভাবছি না। Then why aren't you talking with me?
বলেই ধৈর্যের বাঁধ একরকম তোয়াক্কা না করে রুদ্র নিজের বলিষ্ঠ এক হাত দিয়ে সজোরে টেবিলে আঘাত করে। আর টেবিলে রাখা প্রতিটা ডিশের সাথে আচমকা কাণ্ডে মার্শা কেঁপে ওঠে। মার্শার তীব্র গতিতে শ্বাস প্রশ্বাস আন্দোলিত হচ্ছিল রুদ্রের আচমকা মারমুখ কর্মে। ওকে কেঁপে উঠতে দেখে রুদ্র মুহূর্তেই আবারও শান্ত কণ্ঠে বলে, কি নিয়ে ভাবছো তাহলে? শর্টে কোর্ট ম্যারেজ নিয়ে? ও কি আমার মনের কথা পড়তে পারছে? সব এত অ্যাকিউরেটলি কি করে বলছে? তুমি আমাকে কেন বলনি? বলার কি আছে? তুমি তো নিজেই বিয়েটা করতে চেয়েছিলে। আমি শুধু সেটার একটা অফিসিয়াল স্ট্রং এভিডেন্স দেখেছি, দ্যাটস ইট। কিন্তু আমি তো শুধু চেয়েছিলাম কোনো ঝামেলা যেন না হয় এই বাড়িতে থাকা নিয়ে। বিয়েটা না করলে এই বাড়িতে থাকা হতো না, আর এই বাড়িতে না থাকলে আমাকে ফিরে যেতে হতো। আর বাড়ি ফিরে গেলে আমার সব শেষ হয়ে যেত। আমার একটু একটু করে বাঁচিয়ে রাখা স্বপ্ন সব শেষ হয়ে যেত আমার। আমি ভেবেছিলাম তুমি তো আর আমাকে পছন্দ করো না, পরে আমরা সম্পর্কটা থেকে বেরিয়ে আসব, আর ততদিনে আমার লক্ষ্য অবধি আমি হয়তো পৌঁছে যেতাম। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি, তাই না শর্টে? নিজের স্বার্থের জন্য করেছো। আর আমি কোর্ট ম্যারেজ করেছি তাই আমার সাথে রাগ করেছো। অ্যাটলিস্ট আমি তো তোমাকে স্বার্থে বিয়ে করিনি। রুদ্র তার ছেলে নাই বাঁকা হেসে বলে। ওর কথাতে মার্শার অনেক মনে এক দোষীর ছাপ ভেসে ওঠে, আর সেটা ওর চাউনিতে রুদ্র স্পষ্ট বুঝতে পেরে মনে মনে বাঁকা হাসে। যদিও মারিশা সেটা আন্দাজও করতে পারে না। মারিশা ওর কথাতে অনগ এক চাউনি দিয়ে নিজেকে সত্যিই দোষী ভেবে বলে, এমনটা নয়। এরকমটাই, আমার জায়গায় অন্য যে কেউ হলে তাকেও তুমি বিয়ে করতে। না, সত্যি এমনটা নয়। স্টপ লাইং, ইউ আর নট গুড অ্যাট লাইং। সত্যিই না, বিশ্বাস করো, আমার তোমাকে ভালো লেগেছিল। কথাটা বলতে রুদ্র আর চোখে মারিশার দিকে তাকায়। কথাটি শুনে রুদ্রের দূষণ নয়ন যেন জলজল করে ওঠে। ওকে তাকিয়ে থাকতে দেখে মারিশা আবার বলে, মানে তোমাকে আমি ভালো ভেবেছিলাম, ভরসা করেছিলাম, তাই তোমাকে বলেছিলাম। তো আমাকে এখন খারাপ মনে হচ্ছে? না, আমি সেটা বলিনি। তোমার এমনটা মনে হয়েছে তার জন্য আই এম রিয়েলি সরি। বলেই মারিশা নিজের হাতের নখ খুঁটতে থাকে। রুদ্র শীতল গলায় কথা বলতে বলতে মাসে বসে থাকা চেয়ারটিতে এক হাত টেনে নিজের চেয়ারের সাথে লাগিয়ে নেয়, আর ঠান্ডা গলায় বলতে থাকে, Never mind, little heart. I don't care to be bad or good with you. I just want to be with you. I can destroy anything for you if I need to. আর এতটুকু ভুল ক্ষমা করতে পারবো না? হেলেন অফ ট্রয় পড়নি? মাসি এখন রুদ্রের একদম কাছাকাছি বসে, আর রুদ্র ওর দিকে ঘুরে অনেকটা মাথা ঝুঁকিয়ে কথা বলছে, এক হাত চেয়ারে একদম মাথায়। এমন সময় রুদ্রের ফোনটা বেজে ওঠে। মারিশা চকিত হয়ে তাকালেও রুদ্র ওর পানেই স্তব্ধ। মারিশা ঠোঁট কামড়ে বলে, থাক, আমার জন্য তোমার কোনো শহর ধ্বংস করতে হবে না। আমি তো আর হেলেন অফ ট্রয় না। রুদ্র ওর পানে তাকিয়েই নিজের বেজে যাওয়া ফোনটা বাটন চেপে সাময়িক সাইলেন্ট করতে করতে বলে, You are my shorty. That's enough for me. আমি যে কোনো কিছু করব যা আমি প্রয়োজন মনে করি তোমার জন্য করার। তবে তুমি আমার জন্য একটা কাজ করতে পারো এখন? ব্লক সীমান্ত। ব্লক দ্যাট জার্ক রাইট নাও। কিন্তু ও তো আমাকে কিচ্ছু শুনতে চাই না। ইফ ইউ আর দ্যাট সরি, ব্লক হিম রাইট নাও। তীক্ষ্ণ গলায় কথাটি বলে রুদ্র টেবিল থেকে উঠিয়ে ফোনটা মারিশার হাতে দেয়। হঠাৎই এমন কাণ্ডে মারিশা হতবিহ্বল হয়ে পড়ে, আর কি করবে বুঝতে না পেরে মারিশা ফোনটা হাতে নিয়ে চ্যাট অন করতে রুদ্র এক পলক তাকিয়ে দেখে ওর মেসেজগুলো, যেখানে হাতে গোনা 4-5টা কথাই হয়েছিল। মারিশা ওকে ব্লক করে দেয়। নাও ডিলিট দ্য নাম্বার। মারিশা ওর দিকে একবার তাকিয়ে নাম্বারটা ডিলিট করে দেয়। রুদ্র একটা তীর্যক হাসি হেসে বলে, নাও দ্যাটস লাইক মাই গুড গার্ল। কথাটা বলতে বলতে রুদ্র এগিয়ে যায় মারিশার অধরের দিকে, আর মারিশা সেটা বুঝতে পেরে সজোরে দু চোখ বন্ধ করে। রুদ্র কাছে আসা মাত্রই তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে নিতেই ওর গালের সাথে রুদ্রের হালকা গোলাপি অধর মিলিত হয় মুহূর্তেই। মারিশার নিঃশ্বাস যেন উত্তাল সমুদ্রে নাই ওঠানামা করছে। রুদ্র ব্যাপারটা বুঝতে পেরে এক হাতে মারিশার গালের উপর চুলগুলো সরিয়ে ওর বিপরীত গালে নিজের বলিষ্ঠ হাত রেখে ওকে নিজের বরাবর রেখে এক বুড়ো উঁচিয়ে বলে, ঠোঁটের সাথে গাল ফ্রি। বলেই ওর অধরের দিকে এগিয়ে গেলে দু চোখ চেপে মারিশা বলে, আমার ঠান্ডা লেগেছে রুদ্র। কোনো ব্যাপার না শর্টি। আর বিন্দুমাত্র অপেক্ষা না করে রুদ্র আলতো করে নিজের অধর ছোঁয় তার লিটল হার্টের অধরে।
মাসের নিজের অজান্তে রুদ্রের ওর গালে রাখা হাতটি কবজিতে সজোরে চেপে ধরে আর সঙ্গে সঙ্গে রুদ্রের ফোনটা আবারও বেজে ওঠে। মাসের পিলে চমকায় আর মরতেই ভাঙে, তবে রুদ্র তখনও তার অবস্থানে অনড়। ফোনটি সজোরে বাজতে থাকে। মাসা নিজের হাত রুদ্রের হাতে দেখে তা দ্রুত সরিয়ে নেয় আর মুখ সরিয়ে দ্রুত বলে, আমার খাবার খাওয়া শেষ, উঠছি আমি। কিন্তু আমার এখনো শেষ হয়নি। ওর কথা শুনে মাসা দ্রুত ওর হাত ছাড়িয়ে উঠে চলে যায়। রুদ্র ওর দিকে তাকিয়ে নিজের ঠোঁট হালকা চেপে স্থির কণ্ঠে বলে, ইমোশনাল ব্ল্যাকমেইল মিশন অ্যাকমপ্লিশড। সজোরে বারবার বাজতে থাকা ফোনটা রিসিভ করে রুদ্র সেখান থেকে উঠে বেরিয়ে যায়। কেমন যেন এক মুখরিত আবহাওয়া বিরাজ করছে ভার্সিটির প্রাঙ্গণে। নতুন নতুন শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। প্রতিবারের মতো এবারও বেশ কিছু ট্রান্সফার স্টুডেন্ট এসেছে। আগের মতো আবারও যেন গমগমিয়ে উঠছে ভার্সিটি প্রাঙ্গণ। চারিদিকে কেমন এক উৎসব রব। ফাইনাল ইয়ারে ফাইনাল পরীক্ষা শুরু, তবে তার আগে তাদের ফেয়ারওয়েল অনুষ্ঠান হবে। একই সাথে হবে নতুন বর্ষ ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। তবে তার সাথে একই দিনে অনুষ্ঠিত হবে ভার্সিটিতে এক বাস্কেটবল টুর্নামেন্ট। সব মিলিয়ে শরৎকাল যেন বছরের শেষে এক মুখরিত আমেজ নিয়ে এসেছে এই ভার্সিটিতে। কিভাবে 1 বছর হয়ে গেল? ক্লাবে সব কেমন চলছে? ভালোই, অনেক কিছুই শেখা হচ্ছে। তুই জয়েন কর আমার সাথে। আমার দ্বারা এসব হবে না, তুই অনেক কষ্ট করিস রে। আমি পারবো না, আমি শুধু শেষ করতে পারলেই বাঁচি। তুই আর্কিটেক্ট হবি না? এত কষ্ট করে যে পড়ছিস। আমি আর্কিটেক্ট? একটা জব পেলেই হবে, আর্কিটেক্ট তো তুই হবি। দেখিস এবার তোর রেজাল্ট খুব ভালো হবে। মারিসা নির্নিতার কথায় এক সন্তুষ্টির হাসি হাসে। নির্নিতা সবসময় মারিসাকে এভাবে ওর চাঞ্চল্য অনুভূতিতে মাতিয়ে রাখার চেষ্টা করে, আর সে ব্যর্থ হয় না। মারিসা ব্যাগ থেকে পানির ফ্লাক্স বের করতে দেখে সেটাতে পানি নেই। মারিসা বলে, যা ওই দিক থেকে ঘুরে এলাম, চৌবাচ্চা থেকে পানি নিতে তো মনে নেই। তা এখন আবার যাবো অত দূর? তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। তুই একা যাবি নাকি? দাঁড়া, আমিও যাই। না থাক, আমিই যাচ্ছি। তাড়াতাড়ি আসিস, পানিতে ডুবে যাস না আবার। তুই কোনো মজা করিস না আমাদের সাথে। ধুর, ভাল লাগে না, সারাক্ষণ বইতে মুখ গুজে বসে থাকিস এরম করে। ছেলেটি চোখ বড় বড় করে তাকে অনুসরণ করে দেখায় বাইকের উপর বসায় একটি ছেলের দিকে। 4টে ছেলে একসাথে দাঁড়িয়ে পাশে থাকা ছেলেদের দিকে তাকিয়ে এসব বলে যাচ্ছে। নিয়মনিষ্ঠ পোশাক পরিহিত, যথেষ্ট লম্বা উচ্চতার, বলিষ্ঠ দেহের শ্যামবনের এক সুদর্শন বাইকের উপর বসে এক হাত তার উরুর ওপর রেখে আরেক হাত ফোনে স্ক্রল করে যাচ্ছে। চোখে তার জ্যোতি বাড়ানোর সাদা চশমা। খুবই মনোযোগ দিয়ে সে তার উপনেত্রের মাধ্যমে ফোনে কিছু একটা দেখছে। দেখ, চশমা লাগিয়েও ফোনে পড়ছি, এই জন্য চোখটা গেছে অকালে বলে ওরা ফোনটা নিয়ে নেয়। ফোন নেয়াতে সে চোখ তুলে তাকায় আর ভারী গলায় বলে, ফোন দে, আমি কাজ করছি। ওটাই তো করিস সারা জীবন, তার বাইরে আর কিছু করেছিস কোনোদিন? এজন্যই বলে ম্যাথমেটিক্সের স্টুডেন্টদের মধ্যে কোনো রস নেই। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চাস সোজা বল। তার আগে আমার ফোন দে প্রাণুদ। দেব, তার আগে তুই সেদিন যেই ডিয়ারটা কমপ্লিট করিসনি সেটা এখন কর। ঠিক আছে, বল তোর ডেয়ার, কিন্তু এটাই লাস্ট। এরপর আমার ব্যাপারে কোনো নাক গলাবি না। হ্যাঁ, শর্তের উপর শর্ত দিচ্ছিস? ঠিক আছে, মেনে নিলাম। বলে প্রণাদ এদিক ওদিক তাকাতে থাকে। পাশ দিয়ে এক জুনিয়র ছেলে একটা লম্বা গোলাপ নিয়ে যাচ্ছিল দেখে প্রণাদ কোনো কথা না বলে ফুলটা ওর থেকে নিয়ে নেয়। আর ছেলেটাও ওদেরকে আর কিছু বলে না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বড় কম্পাউন্ডের এক কোণাতে একটা মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখে প্রণাদ দেখে হেসে বলে, অভি, পেয়ে গেছি তোর ডিয়ার। ওই দেখ, এক তিলোত্তমা দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে এই লাল গোলাপটা দিয়ে আয়। ওর আঙ্গুল দিয়ে ইশারার দিকে তাকিয়ে অভি সেদিকে চেয়ে বলে, সিরিয়াসলি ও কোনো জুনিয়র হবে? তো জুনিয়রই তো হবে, এখন তো আমরা সিনিয়র। তুই যা, নয়তো কিন্তু আমি মেয়েটাকে বলবো তোকে ফুল দেওয়ার জন্য। নাকি তুই সেটা চাস? ঠিক আছে, দে। একটা বিরক্তির চাহনিতে অভি বলে। কিছুক্ষণের মধ্যেই অভি মেয়েটির কাছে এসে দাঁড়িয়ে ইতস্তত হয়ে বলে, এক্সকিউজ মি মিস। বলতেই নিনিতা ফিরে তাকায়। ওকে মুখ ঘুরিয়ে তাকাতে দেখে ছেলেটি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। নিনিতা ওর হাতে লম্বা ডালের টকটকে গোলাপটি দেখে কপাল কুঁচকে বলে, বলুন।
উম, আসলে একটা কথা ছিল আপনার সাথে। কি কথা? আসলে একটা ডেয়ার আমার বন্ধুরা আমাকে দিয়েছে, তাই আমি এসেছি, নিজে থেকে আসিনি। কিছুটা ইতস্তত হয়ে অভি বলে। ওর কথাতে নিনিতা ঘাড় কাত করে অভির পেছনের ছেলেগুলোর দিকে দেখে। দেখতে নিনিতাও কিছুটা হতবিহ্বল হয়ে বলে, তো তো আমি শুধু ডেয়ারটা বলছি, আপনার ফুল না নিলেও চলবে। উইল ইউ অ্যাকসেপ্ট মাই ফ্লাওয়ার? আমি এটা নিতে পারবো না। ইটস ওকে, আর আই এম সরি মিস। বলে গোলাপটি পাশের কংক্রিটের সাদা রং করা বৈঠকের উপর রেখে চলে যায়। অদ্ভুত। নিনিতা বলে। ছেলেটি যেতে যেতে ততক্ষণে মায়েশা সেখানে এসে পড়েছে। আর নিনিতাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে? এতক্ষণে সময় হলো আসার? ভিড় ছিল একটু। কি হয়েছে? আর এটা কার? নিনিতা সেদিকে তাকিয়ে ওকে মুহূর্ত আগের ঘটনা বলে। মায়েশা খুব বেশি ভ্রুক্ষেপ না করে বলে, কোন ছেলেটা? ওই যে চশমেশ। মায়েশা দেখে হাসাহাসি করতে থাকা 4-5টা ছেলের মধ্যে শুধু ওই চশমা পরা কিছুটা কপাল কুঁচকে ও বলে, আরে আমি তো একে চিনি। কি? ফাইনালে আমার সাথে একসাথে সিট পড়েছিল। মনে নেই আমাদের সাথে যে 3rd ইয়ারে পরীক্ষা দিল? মনে আছে। তখনই আমার সাথে ওর সিট ছিল। সেদিন হলে আমার হঠাৎই ডিজাইনের স্কেলটা খুঁজে পাইনি, তখন ওর কাছ থেকেই নিয়েছিলাম। ও সম্ভবত ম্যাথ ডিপার্টমেন্টের। ও দাঁড়া, ফুলটা নিয়ে নি। আরে রাখ তো, ওটা নিতে হবে না। কেন? ফুল তো কোনো দোষ করেনি। আহা বিক্ষোভেমি। ভালো কথা, আমি কিছুটার জন্য বেড়াতে যাচ্ছি। কোথায়? মামার বিয়ে, সেই মজা হবে। কবে আসবি? সেটা তো জানি না, 1-2 সপ্তাহ তো থাকবোই। অনেকদিন পর যাচ্ছি, তবে ভার্সিটির অনুষ্ঠানের আগেই ফিরে আসবো। ও, মন খারাপ করিস না, আমি ফোন করব তোকে। ঠিক আছে। আর এই ফুল নিয়ে যা। ওটা তুই রেখে দে। অন্যের প্রপোজের ফুল আমি কেন রাখবো? তাও ঠিক। এমনি তো এমন কত ফুল রৌদ্রই তোকে এনে দেবে, তুই শুধু একবার চেয়ে দেখ। নিনিতা উপর নিচ মাথা নেড়ে নাটকীয় ভাবে বলতে থাকে। মারিসা বলে, চুপ কর তুই। কথায় কথায় মারিসা ফুলটা হাতে নিয়ে চলে আসে। আর নিনিতার যাওয়ার পর অর্ধেক রাস্তায় এসে মনে পড়ে ফুলটা দেওয়া হয়নি। মারিসা খুব বেশি না ভেবে বাড়িতে চলে আসে আর বসার ঘরে টি টেবিলের ওপর রেখে ঘরে চলে যায়। তো তুমি জানো না কিভাবে এসব হলো? বিধিবৎ পোশাক পরিহিত বয়স্ক লোকটি নাকের কাছে উপনেত্র রেখে সরাসরি ছেলেটির দিকে তাকিয়ে বলে, সত্যি জানি না স্যার। কি অবস্থা এখন ওদের? খুব খারাপ মেরেছে, হাড় ভেঙে দিয়েছে, মুখের অবস্থা এমন কথাও বলতে পারছে না, ঘুমের উপরে আছে, হাতের হাড়টি মনে হয় আর জোড়া লাগবে না, জীবনেও কোনো দিনও না। চুপ করো। ধমকে উঠে পাশে বসা আরেকজন ভদ্রলোক নাম ফলক জানান দিচ্ছে তাদের মধ্যে একজন ডিন আর অন্যজন উপাধ্যায়। তোমরা কি করো, কি মনে করে করেছো আমরা জানি না, আমাদের কানে আসে না। নেশা ভান থেকে শুরু করে র্যাগিং পর্যন্ত। হ্যাঁ, যাও এখন। এইসব নিয়ে কোনো কথা যেন তোমার মুখ থেকে না শুনি, আর সাবধানে থাকবে তুমি। শুধু মাথা নাড়িয়ে কোনো জবাব না করে ছেলেটি চলে যায়। যত সব, কোনো কাজ নেই শুধু ঝামেলা করা ছাড়া। ডিন নাক ছিটকে বলে, কিন্তু ও যে বলল। ছাড়ুন তো ওর কথা মেনে নিলেও হিসেবে ওদের রোদকে মারা উচিত। রৌদ্রের কাছে তো কোনো মোটিভ দেখছি না। কোথায় ওরা আর কোথায় রৌদ্র? লন্ডন ফেরত টকবগে যুবকও যেন তেন নয়, সারাক্ষণ বইতে মুখ গুজে থাকে। প্রফেসর রোজারি আর ওর বাবা তো আমার পরিচিত। ওর মতো একটা শান্ত ভদ্র ছেলে আমি দুটো দেখিনি। এইবারে টপার স্টুডেন্টও আমাদের ডিপার্টমেন্টের। দেখবেন কোথা থেকে কোথায় নিয়ে যায় ভার্সিটির সম্মান। তা যা বলেছেন, আর এদের নামে তো কমপ্লেন লেগেই থাকে। জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে মিলে জুনিয়রদেরকে র্যাক দেয় কতগুলো রাস্কেল। দেখুন গিয়ে, হয়তো কোনো জুনিয়ররা একজোট হয়ে পিটিয়েছে। এভাবে কি আর একজন মারবে? তবুও যদি একবার রৌদ্রকে। আরে ওকে কি বলবো, ওকে ডাকার প্রশ্নই আসে না। কি জানেন ওর ব্যাপারে? ইউকেতে প্রতি বছরের টপার স্টুডেন্টও, বান্ডেলে বান্ডেল স্কলারশিপ আছে ওর নামে। আপনি জানেন সেইখানে 3rd ইয়ারে পড়াকালীন ওর আর্টিস্টিক একটা ডিজাইন $35,000 বিক্রি হয়েছিল এক্সিবিশনে। আর রৌদ্র বয়সে ওদের চেয়ে যথেষ্ট বড় আর ম্যাচিওর। কোনো একটা কাজে এদেশে এসেছিল, ভেবেছিল কাজ শেষ হওয়া অবধি লেগে থাকুক পড়াশোনাতে, তাই আবারও এখানে ভর্তি হয়েছিল নতুন করে অভিজ্ঞতা নেওয়ার জন্য। আপনি ভাবুন কতটা হাই অ্যাম্বিশিয়াস হলে মানুষ এমনটি করে। সে না হয় বুঝলাম, কিন্তু এবার কি করবেন? কি আবার করব, যেমনটা হয় সবসময়। শুধু ওদের বাড়ির লোকদের একটু সামলে নেবেন।
তাছাড়া সামনেই ভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম আছে, আমি কোনো ধরনের জল ঘোলা চাই না। থুতনি উঁচিয়ে টেবিলের উপরে রাখা আর্কিটেক্টসের ডিজাইন করা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে গম্ভীর গলায় উনি বলেন, কনগ্রাচুলেশন। ল্যাপটপে রোজামন্ডো অগস্টিনো নামে বাজতে থাকা অডিও কলটি গ্রহণ করতে এক লাল রঙের চুলের অধিকারী সুচি শুভ্র রমণী তার উত্তেজিত কণ্ঠে বলে ওঠে। সবুজ রঙের ক্রপ টপ আর কালো লেঙ্গিস পরিহিত মেয়েটির চুলগুলো ছড়িয়ে আছে কাঁধের দুপাশে। রৌদ্র ল্যাপটপটা সোজা করে বিছানাতে রেখে এদিক সেদিক নিজের কাজ করতে করতে প্রতিক্রিয়াহীনভাবে বলে, Your graduation is totally complete now. You are a official and architect now. How do you feel? Cool. How things going on with you? I am absolutely great. Did you check your deposit? Have already deposited it. Just restrain. When will you back? It's been long time. Probably a few more days or maybe month. Oh, সেটা তো গত 6 মাস ধরেই বলে আসছো. It's been almost a year now. I have my things to be done. শেষ হলেই ফিরবো. By the way, what about the deal? অ্যাশ রঙের টি শার্ট আর সাদা রঙের ট্রাউজার পরিহিত রুদ্র ল্যাপটপে ওর দিকে সেভাবে না তাকিয়ে মেঝেতে পুশ আপ দিতে দিতে ওর সাথে নিলিপ্তভাবে কথা বলতে থাকে। Just gonna to be the point. There is bunch of good news for you. Evolve step by. Alright, so you have got your graduate scholarship and the deal is already accomplished just 2 weeks ago. আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে তোমার করা আরো 2টি ডিজাইন সোল্ড আউট হয়ে গেছে। Oh, really? বাকি কথাগুলোতে রুদ্র খুব একটা গুরুত্ব না দিল। শেষ কথাটিতে রুদ্র আলতো বিস্ময় প্রকাশ করে। রুদ্র উঠে দাঁড়িয়ে নিজের মতো এটা সেটা করতে থাকে। রোজমন্ডো বলে, In that working out time, how you are really growing up by growing there. Alright, I'll talk with you later. Oh, okay. One thing, you have to write an email to them, and Professor Rosario would like to talk with you. So just contact with him when you have got time. Okay, I will do it. বলেই ওর বাই বলার অপেক্ষা না করে রুদ্র ল্যাপটপটা বন্ধ করে দেয়। রুদ্র নিচে এসে দাঁড়াতেই বুঝতে পারে মারিসা এসেছে। ওর ঘরের দিকে এক পালক তাকিয়েই দরজা খোলা দেখতে পেয়ে রুদ্রের চোখে পড়ে টেবিলের উপর রাখা তরতাজা গোলাপটার দিকে, যা অবশ্যই মারিসা ওর জন্য নিয়ে আসেনি। যেটা দেখতে পেয়ে রুদ্রর জল শক্ত হয়। রুদ্র মুখটা রক্তশূন্য করে সোফায় বসে অপেক্ষা করতে থাকে মারিসার বাইরে আসার জন্য। কিছু সময় বাদে মারিসা বাইরে এলে মুহূর্ত দেরি না করে রুদ্র নির্জীব কণ্ঠে বলে, সরি, এদিকে এসো। মারিসা কিচেনের দিকে যেতে নিলে ও ডাকি কিছুটা বিহ্বল হয়ে ওর কাছে এসে দাঁড়ায়। ওর কাছে আসতেই মারিসা দেখে গোলাপটি হাতে নিয়ে রুদ্র নাড়াচাড়া করছে, আর ওর চোখ মুখে কেমন যেন এক চাপা ক্ষোভ নিয়ে রুদ্র ওর দিকে তাকায়। মারিসা ওর এহেন চাহনি দেখে বলে, কি হয়েছে? এটা কার? কে দিয়েছে তোমাকে? এটা তো আমার না। তাহলে এটা এখানে কি করে এলো? এটা নিনি তার, ওকে একটা ছেলে দিয়েছে। কোন ছেলে? তাহলে তোমার কাছে কি করে এলো? আমার হাতে ছিল, ভুল করে নিয়ে এসেছি। মনে ছিল না ওকে দেওয়ার কথা। মিথ্যা কথা। না, সত্যি। কল নিনিতা। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? নো, কল হার। রুদ্র এসব। কল হার রাইট নাও। কিছুটা চিৎকার করে বলে ওঠে রুদ্র। ওর আচমকা চিৎকারে মারিসা কেঁপে ওঠে। রুদ্রের মারমুখ কর্মী নিজের জায়গা থেকে নড়ারও সাহস করতে পারছিল না মারিসা। তবুও ধীর পায়ে ফোন আনার জন্য ঘরে যেতে নিলে রুদ্র বলে, কোথায় যাচ্ছ? ফোন নিয়ে আসতে। নাম্বার বলো। তোমার তো ওর নাম্বার মুখস্থ। বলতেই মারিসা ওর নাম্বার বলে আর রুদ্র নিজের ফোন থেকে নিনিতাকে কল করলে নিনিতা কল রিসিভ করে বলে, কে বলছেন? মারিসার কাছে যে ফুল, সেটা কি তোমার? সরি, কে বলছেন? নিনা, আমি রুদ্রের ফোন থেকে ফোন করেছি। ও হ্যাঁ, বল। ফুলটা তোমার কিনা? হ্যাঁ, ওটা আমার। আরে ওটা তো নেয়ার কথা মনে নেই, কিন্তু হয়েছেটা কি? রুদ্র ফোনের লাইন কেটে দেয়। এরপর মারিসাকে বলে, যাও গিয়ে ফেলে দিয়ে আসো এটা। সামান্য একটা ফুল নিয়ে তোমার এত সমস্যা, তুমি ফেলে দাও তাহলে। তুমি যত্ন করে এনেছো তাই তুমি ছুঁড়ে ফেলবে। যেটা বলেছি সেটা করো। ডোন্ট মেক মি সে ইট টুয়াইস। মারিসা কথা না বাড়িয়ে ফুলটা নিয়ে যেতে থাকলে রুদ্র বলে, বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবে। একটা পাতাও আমি আমার অনুমতি ছাড়া আসতে দেব না তোমার লাইফে।
Let alone a flower. মারিশা একটু সময় বাদে একদম মনমরা হয়ে ভেতরে এলে রুদ্র আলতো করে ওর হাত ধরে ওকে সোফায় বসিয়ে নিজেও ওর পাশে বসে ধীর কণ্ঠে বলে, এত মন খারাপ করার মতো কিছু হয়নি। এরকম হাজারটা আমি তোমাকে এনে দেব। ব্যাপারটা ফুল এনে দেওয়া নয়, সামান্য একটা ফুলের জন্য। কিছুটা তেজি গলায় কথাটা বলার আগেই মারিশা নিজের জল রৌদ্রের বলিষ্ঠ হাতের দখলে অনুভব করে। রৌদ্র কিছুটা শক্ত করে ওর চল চেপে ধরে মারিশার একান্ত কাছে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, চিৎকার করে কথা বলা ব্যাপারটা খুবই অপছন্দের আমার, আর কোনো কিছুই সামান্য নয়। এভরিথিং অ্যাবাউট ইউ ইজ হেভি টু মি। তোমাকে যদি কিছু দেবার হয় সেটা আমি দেব, শুধু আমি। ব্যথায় মারিশা কপাল কুঁচকে ব্যথাত চোখে তাকালে রুদ্র হাত হালকা করে ওর গালে হাত বুলিয়ে আবার বলে, আর তোমার যদি কিছু নেয়ার থাকে সেটাও তুমি আমার কাছ থেকে নেবে, শুধু আমার কাছ থেকে, nobody else. বলে রুদ্র ওর গাল ছেড়ে দিয়ে উঠে হন্তদন্ত হয়ে উপরে চলে যায়। আর মারিশা কিছুটা কান্না কান্না ভাবে ছুটে নিজের ঘরে চলে আসে। উইকেন্ড হওয়াতে মারিশা আজ বাড়িতেই। সকাল থেকে পেটের ভেতরটা কেমন যেন করছে, তবুও নিজের সব কাজ ছেড়ে দুপুরের পর বসার ঘরে সোফায় গা এলিয়ে দিয়ে টিভি দেখছে। থেকে থেকে পেটের ভেতর অস্থিরতা কাজ করছে। কিছুক্ষণ সেদিকে ভ্রুক্ষেপ না করলেও হঠাৎই ব্যথাটা তীব্র হয়। আর কিছু একটা বুঝতে পেরে মারিশা উঠে নিজের ঘরে চলে যায়। কিছু সময় বাদে রুদ্র নিচে নেমে আসে আর টিভি চলছে দেখতে পেয়ে ও মারিশাকে এদিক সেদিক তাকিয়ে খোঁজে। চোখ পড়ে মারিশার ঘরের খোলা দরজার উপর। রুদ্র নিজের মতো গিয়ে সোফায় বসে পড়ে আর চ্যানেল পাল্টাতে রিমোটটা পাশ থেকে নেওয়ার আগেই সোফাতে থাকা ঠান্ডা ভেজা কিছু তার হাতে অনুভূত হয়। রুদ্র কিছুটা কপাল কুঁচকে নিজের হাতের দিকে তাকাতেই দেখে টকটকে লাল তরল তার আঙ্গুলে। মাসের কিছু হয়েছে কিনা ভেবে মরিয়া হয়ে রৌদ্র তড়িৎ পেকে ওর ঘরের দিকে যেতেই দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ভেতর মাসের কথা শুনতে পায়। আর তাকিয়ে দেখে ইতিমধ্যে ঘরে প্রায় অনেক কিছুই মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাসের কথা শুনতে পেয়ে রৌদ্র ভিতরে না গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। দুহাত উদরে চেপে মারিশা নিনিতার সাথে অস্বস্তি নিয়ে কথা বলছে ভিডিও কলে, যেখানে কলটা এ সময় নিনিতাই করেছিল। নিনিতা মুখ ভার করে বলে, ইস, আমার সেদিনই মনে হচ্ছিল কিছু একটা ভুলে যাচ্ছি, তোকে বলতে মনেই ছিল না, নয়তো আমিই কিনে দিয়ে যেতাম। আমারও তো খেয়াল ছিল না, আজ তো অফ। পরে ভেবেছিলাম কিনে নেব, এর মধ্যে আত্মীয় এসে পড়বে, কি করে বুঝবো? অনেক আগে হয়ে গেল। উফ বলেই ব্যথা জর্জরিত কণ্ঠে কপাল কুঁচকে মারিশা তার উদর চেপে ধরে। আমার খুব খারাপ লাগছে, আমি কিছুই করতে পারছি না। কথা বলতে নিনিতাকে ওর বাড়ির লোকজনকে ডাকতে থাকে। সেটা দেখে মারিশা বলে, তুই যা, ওনারা তোকে ডাকছে, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। কি ব্যবস্থা করবি তুই এই অবস্থাতে? হতাশ মুখ করে নিনিতা বলে। একটু থেমে আবার কিছুটা ইতস্তত হয়ে নিনিতা বলে, একটা কথা বলি, রৌদ্রকে একবার বলে দেখ। তুই পাগল হয়ে গেছিস? ওকে কি করে বলবো? এটা কি মজা করার সময় নি না? আমি সত্যিই মজা করছি না, কোনো উপায় না দেখে বলছি। অসম্ভব। ওকে না না, আমি পারবো না। তাহলে তুই যা, আমি কিছু একটা করে নেব। আমার আজ শরীরটাও খুব খারাপ লাগছে। কি যে করি? ওরা সবাই তোকে ডাকছে, চিন্তা করিস না তো আমায় নিয়ে, তুই যা। বলেই মারিশা ফোন কেটে দেয়। কেটে যায় কিছু সময়। মাইশা নিজের বিছানাতে আদর্শ অবস্থায় হেলান দিয়ে ব্যথায় কাতরাচ্ছে, দু হাতে উদর চেপে। হঠাৎই দরজার বাইরে থেকে রুদ্র বলে, মারিসা, কি? কথা আছে তোমার সাথে। এখন না, পরে। দরকারটা এখনই। বললাম তো এখন না। আমি ভেতরে আসছি। না। বলতে বলতেই মুহূর্ত দেরি না করে রুদ্র আস্তে করে ঘরে ঢুকে আর মারিশাকে ব্যথার জর্জরিত মুখে আবিষ্কার করে। রুদ্রকে দেখে মারিশার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, তবে হঠাৎই রুদ্রের হাত থেকে একটা প্যাকেট রুদ্র ওর পড়ার টেবিলের উপর রাখতে দেখে মারিশা স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। রুদ্র প্রতিক্রিয়াহীন মুখে ওর কাছে এসে দাঁড়ায়। মারিশা তখনও দুহাত ওর উদরে চেপে বসে আছে আর মাইক্রো সেকেন্ডের জন্য যেন ও নিজের হুঁশে নেই। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে কিছুটা সামলে মারিশা ধীরে বলে, দাঁড়িয়ে আছো কেন? কথাটা বলতে রুদ্র ধপ করে ওর পাশে বসে পড়ে আর হতচকিত এবং ইতস্তত হয়ে মারিশা বলে, তুমি এখানে বসলে কেন? বিছানায় কেন বসছো? কেন? বিছানায় বসলে কি হয়েছে? নিস্তেজ গলায় রুদ্র বলতে থাকে ওর দিকে তাকিয়ে, ইটস জাস্ট আ নর্মাল থিং। এত হেজিটেট করার কি আছে? আমাকে বললেই হতো। তুমি কি করে জানলে?
আমি তোমাকে কথা বলতে শুনেছি নিনিতার সাথে, আর তার আগে সোফাতে। রুদ্র ওর দিকে তাকিয়ে বলতে থাকলে কথাটা শেষ করার আগে মারিশা চোখ বড় বড় করে হন্তদন্ত হয়ে উঠতে লাগলে নিজের বাহুতে টান পড়ে আর রুদ্র বলে, কোথায় যাচ্ছ শৌরি? না মানে সোফায়। ইটস ওকে, আই উইল ক্লিন ইট। ওর এই কথাতে এবার সত্যি মারিশার হৃদ স্পন্দন যেন মাইক্রো সেকেন্ডের জন্য তার স্পন্দন হারিয়েছে। ওর যেন চক্ষু চরকাস। রুদ্র নিজের মতোই নিলিপ্ত গলায় বলে, জাস্ট স্টে দেয়ার, রেস্ট করো, আমি পরে আবার আসবো। ও বেরিয়ে যেতেই মারিশা দম বন্ধ হওয়া নিঃশ্বাস দমকা হওয়ার মতো বেরিয়ে আসে। মারিশা কপাল কুঁচকে দু হাতে নিজের পুরো মুখ ঢেকে পা ছোটাতে থাকে বিছানায় আর বালিশে মুখ কুঁচে। সন্ধ্যায় সবাই একসাথে বসে আগত টুর্নামেন্টের ব্যাপারে কথা বলছে। প্রতিবারের মতো এবারও আমরাই জিতবো, সীমান্ত আছে না? এত ওভার কনফিডেন্ট ভালো না। এসব নিয়ে কথা বলতে সীমান্তে ফোনে সাম্যর কল আসে। কলটা ধরতে সাম্য বলে, একটা দারুণ ব্যাক থ্রু পেয়েছি, মিট করো আমার সাথে। কোথায়? ক্লাবে, আমি লোকেশন ফরওয়ার্ড করছি। আসছি। সন্ধ্যা ছাড়িয়ে রাত 9:30। সুপার টি টেবিলে চকলেট, চিপস, আইসক্রিম সব ছড়িয়ে আছে। মারিশা কেবল হাতে একটা সুপের বাটি নিয়ে একটু একটু করে সেটা খাচ্ছে। আর তখন থেকে টিভিতে মিস্টার বিন চলছে। ক্লান্ত চোখে মারিশা সেটাই দেখে যাচ্ছে তখন থেকে। রুদ্র পাশের সোফাতে বসে ল্যাপটপে কিছু একটা করলেও মুহূর্ত পরপর মারিশার দিকে স্থির দৃষ্টি দিচ্ছে। মারিশা রুদ্রের সাথে কোনো কথা না বলে কেবল তখন থেকে এসবই দেখে যাচ্ছে। খাওয়া শেষে খানিকক্ষণ বাদে রুদ্র মারিশার দিকে তাকালে দেখে ওর চোখ দুটো নিভু নিভু প্রায়। রুদ্র ল্যাপটপটা নিয়ে উঠে এসে একদম ওর পাশে বসে। ঝিমোতে থাকা মারিশা নিজের পাশে রুদ্রের উপস্থিতি টের পেতেই একটু সরে ওর থেকে দূরে বসে। তবে কিছুক্ষণের মধ্যেই সে স্থান করে নেয় রুদ্রের বলিষ্ঠ বাহুতে, যেটা রুদ্র বুঝতে পেরে তীর চোখ হাসে। ল্যাপটপটা অফ করে রুদ্র মারিশাকে পাজা কোলে তুলে নেয় আর ছোট্ট মারিশাকে ওর ঘরে নিয়ে বিছানাতে এলিয়ে দেয়। ওকে ঠিক করে রেখে রুদ্র ওর কোমল গলাটিতে নিজের হাত বোলায়। ব্যথায় মায়াবী মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। রুদ্র ওর মাথাতে চুমু খায়। মারিশার শ্বাস প্রশ্বাস মৃদুভাবে আন্দোলিত হচ্ছিল। এরপর আলতো করে ওর ছোট্ট উদরে নিজের বলিষ্ঠ হাত রেখে গম্ভীর গলায় বলে, স্টপ হার্টিং মাই শৌরি, ব্লাডি প্লাসেন্টা। এর মধ্যে মারিশা নড়চড়ে কাত হয়ে ঘুমায় আর রুদ্র নিজের হাত ছড়িয়ে ওর গালের উপরে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দেয়। মারিশার উন্মুক্ত কানে রুদ্র আবারও নিজের অধর ছোঁয় কয়েকবার। হঠাৎ নিজের তনুতে কারোর স্পর্শ অনুভূত হতেই ঘুমের মধ্যেই মারিশার শরীর রোমাঞ্চ হয়, আরও নড়াচড় করতে থাকে। যেটা বুঝতে পেরে রুদ্র থেমে যায়। এই ভেবে যদি ওর ঘুম ভেঙে যায় ইউ নিড রেস্ট বলেই নিজেই অধৈর্য সম্বোধন নিয়ে উঠে পড়ে সে। উঠতে চোখ পড়ে তখন হতবিহ্বল হয়ে মারিশা করা ঘরের অবস্থা। রুদ্র স্থিরভাবে বলে, সামথিং নিডস টু বি চেঞ্জ। রাতের পরিষ্কার আকাশে তারাগুলো মিটমিট করছে। আশপাশ থেকে ঠান্ডা শীতল হাওয়া বয়ে জানান দিচ্ছে প্রকৃতির শীতলতা। তিমিরের চারিদিক ছেয়ে থাকলেও সিলভার রঙের গাড়িটির হেডলাইট ঠাই জ্বলজ্বল করছে। একটি ক্লাবের বাইরে দাঁড়িয়ে, আশেপাশে তেমন কেউ নেই। ক্লাবটা যে যথেষ্ট এলিট শ্রেণীর লোকেদের জন্য তা বুঝতে বিলম্ব ব্যয় হবে না। সামনের দরজায় সবুজ আলোতে লেখা আন্ডার 80 স্টে আউট। ভেতরে না গিয়ে সীমান্ত বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আড়াআড়িভাবে বুকে হাত গুজে। এভাবে হাত রাখাই শার্টের উপর থেকেও তার আর্ম মাসেলসগুলো দিব্যি ফুলে আছে। তার এক নিষ্পলক দৃষ্টি যেন সবকিছু ভেদ করে আকাশের তারাগুলোর দিকে ধেয়ে আছে। কোনো এক গভীর ভাবনা তাকে কেমন মাতিয়ে রেখেছে যেন। কয়েকটি মেসেজের ভাইব্রেশনে সে পকেট থেকে ফোনটা বের করে দেখে। হাই, কেমন আছেন? লিখে কারোর উত্তর বার্তা। তড়িৎ গতিতে সীমান্ত চ্যাটে ঢুকে উত্তর করে আর তার চোখ মুখ বলে দেয় সেটা তার কোনো একান্ত প্রিয়জনের বার্তা। ও ফিরতি বার্তা লিখে, কেমন আছো? ভালো, আপনি? গুড। কোথায় আছো? বেড়াতে এসেছি। কবে ফিরবে? জানি না। ভার্সিটিতে প্রোগ্রাম আছে জানো? তার আগেই ফিরবো। এতটুকু বলেই অপর পাশ থেকে আর কোনো বার্তা আসে না। সীমান্ত অধীর আগ্রহে অপেক্ষা করে আরো কিছু শোনার, আর তার অপেক্ষার অবসান ঘটিয়ে সে বলে, টুর্নামেন্টের জন্য অল দ্য বেস্ট, ভালোভাবে প্র্যাকটিস করুন। আর আপনাকে কিছু বলতে চাই। বার্তাটি দেখে সীমান্ত এক ঠোঁট হাসে
আর কিছু লেখার আগে সেখানে অন্য কারোর উপস্থিতি টের পাওয়া যায়। ক্রুপটপের উপর পাতলা লং কোট চড়ানো এবং জিন্স পরিহিত, কালো চুলে সোনালি রং করা এক শুভ্র রমণী ক্লাব থেকে বেরিয়ে এসে সীমান্তের পাশের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রগাঢ় কণ্ঠে বলে, হাই জেন্টলম্যান, কতদিন বাদে আবার দেখা। কথাটি বলতে সীমান্ত ওর দিকে এক পলক ঘুরে তাকায় আর আবারও নিজের ফোনে স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ে। ওর কোনো কথা বলতে না দেখে সে এবার কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলে, হোয়াট? সব সময় কেন এত ইগনোর করো? আমি তোমার বন্ধুর গার্লফ্রেন্ড নই যে আমার সাথে কথা বললেই বন্ধুত্ব নষ্ট হবে, নাকি আমার সাথে কথা বললেই মুখে ফোসকা পড়ে যায়? বলে সে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে ওর গাড়িতে হেলান দিয়ে দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে দাঁড়ায়। সীমান্ত ওর কথার কোনো গুরুত্ব না দিয়ে ফোনের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলে, গাড়ি থেকে সরে দাঁড়াও জেনেসা। সিরিয়াসলি? হ্যাঁ। কেন, গার্লফ্রেন্ড রাগ করবে? হ্যাঁ, আর কিছু? তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে? কে সেই লাকি গার্ল? টেল মি। সেটা তোমার দেখার বিষয় না। ঠিক আছে। আবারও শান্ত কণ্ঠে বলে, এবার যেন গাড়ি থেকে সরে সীমান্তের কিছুটা কাছে এগিয়ে এসে বলে, দাঁড়ালাম সরে। তোমার সব কথা শুনতেই আমার বড্ড ভালো লাগে। আই ক্যান বি ইয়োর গুড গার্ল ইফ ইউ ওয়ান্ট। বলে নিজের ঠোঁট কামড়ে টানা হরিণী চোখে হাসে সে। সীমান্ত ওর দিকে না তাকিয়ে সরে এসে গাড়ির সম্মুখে এসে হেলান দিয়ে দাঁড়ায়। এরপর আবারও নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে। জেন সরে এসে ড্রাইভিং সিটের জানালার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আমি তো আর আমার সাথে তোমাকে সময় কাটাতে বলছি না। দেখা হলেই কথা তো বলতেই পারো, অ্যাটলিস্ট তাকাতে তো পারো। নাকি আমার রূপে চোখ ঝলসে যাবে সেই জন্য তাকাও না? বলে জেন ঠোঁট কামড়ে মৃদু হাসে। হাসি থামিয়ে কিছুটা গম্ভীর মুখে বলে, নাকি চোখের দিকে তাকালে প্রেমেই পড়ে যাবে সেই ভয়েই তাকাও না? স্টপ ইট, ফালতু কথা বন্ধ করো তো। এ স্যার কোথায়? আমি কি জানি। ও আমাকে বলেছে এখানে আসার জন্য, এই লোকেশনেই। জানি না, ছিল তো এখানে। কোথায় চলে গেছে কে জানে। আমাকে বলে যাবে নাকি? হয়তো নতুন কাউকে পেয়েছে। খুবই সাবলীলভাবে কথাগুলো জেন বলে। ওর কথাতে সীমান্ত ফোনে কল করতে শুরু করে সাম্যকে। জেন নিজের মতো ধীর কণ্ঠে বলতে থাকে, যদি এই স্যারের সাথে দেখা হওয়ার আগেই তোমার সাথে দেখা হতো তাহলে হয়তো তুমি আমাকে এতটা খারাপ ভাবতেই না, তাই না? তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। ইস, বড্ড হিংসে হচ্ছে। দ্য গার্ল ইজ রিয়েলি লাকি। বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু দাওয়াত দেবে তোমার বিয়েতে। আমি একবার হলেও তার সাথে দেখা করতে চাই। সীমান্ত বারংবার শামুকে ফোন করতে থাকে। আর জেনের কথা আদতে ওর কর্ণগোচর হচ্ছিল কিনা কে জানে। সীমান্ত ওর বকবকানিতে অধৈর্য হয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে, কোথায় ও? ফোন নট রিচেবল বলছে। ওকে ফোন করো, বলো আমি আসতে বলেছি। ফোন করে আসতে বলে এখন নিজে উধাও হয়ে গেছে, তাই না? ইউজলেস একটা। ওর জন্য আমার সাথে কেন চিৎকার করে কথা বলছো? তুমি তো জেন্টলম্যান, একটু জেন্টল হয়েই কথা বলো। আমি জেন্টলম্যান নই, আর কিছু? আমিও দেখতে চাই জেন্টল হওয়ার বাইরে আর কি রূপ আছে তোমার। আই ওয়ান্ট ইউ টু বি রাফ উইথ মি। নক ইট অফ জেন, অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা শুনেই চলেছি। তাহলে আমি কি জানি ও কোথায়? তুমি আমার উপর রাগ করছো? ও তো একটা বাস্টার। কথাটা শেষ করার আগেই বিপরীতে একটা গাড়ির হেডলাইটের আলো এসে পড়ে জেনের চোখে। আর কথা থামিয়ে জেন নিজের এক হাত উল্টে চোখের উপর ধরে। গাড়ি থেকে কালো পোশাকে কেউ নেমে এলে সীমান্ত বরাবর তাকিয়ে থাকে সেদিকে। ভার্সিটিতে বেশ একটা শোরগোল আর হইচই মুখর পরিবেশ। ফার্স্ট ইয়ারে নতুন স্টুডেন্টদের সাথে ওদের ক্লাসেও বেশ কিছু ট্রান্সফার স্টুডেন্ট এসেছে। তাদের মধ্যে একটি মেয়ে খুবই ন্যাকা ন্যাকা করে কথা বলছে বাকিদের সাথে। মায়েশা নিজের মতো একা বসে বাকিদের পর্যবেক্ষণ করে মেয়েটিকে চোখে পড়ে। বেশ চঞ্চল প্রকৃতির শুভ্র মেয়েটির পরনে লং টপস আর জিন্স। মাঝারি লম্বা চুলগুলোতে সামনে পেছনে একের অধিক হেয়ার কাট দেওয়া থাকাতে চুলগুলো বেশ ছোট লাগছে, তবে উচ্চতায় মারিসের সম। মেয়েটির হঠাৎ চোখ পড়ে মারিসার দিকে। মেয়েটি ওকে একা বসে থাকতে দেখে উঠে এসে নিজেই ওর পাশে বসে পড়ে। মারিসা খুব একটা প্রতিক্রিয়া না দেখে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। মেয়েটি হাত বাড়িয়ে হাসি মুখে বলে, হাই, মৈথিলি মিথি। মারিসা, তুমি কি একাই? তোমার কোনো ফ্রেন্ড নেই? না, নেই। ও, তাহলে আজ থেকে আমি তোমার ফ্রেন্ড। আমি ট্রান্সফার স্টুডেন্ট। জানি। তাহলে ফ্রেন্ড,
আমি একা থাকতেই পছন্দ করি। ও ইন্ট্রোভার্ট। তো তোমার বয়ফ্রেন্ড আছে? অচেনা অজানা মেয়েটির দু এক কথাতেই এতটা ব্যক্তিগত আক্রমণে এবার মেয়েটাকে সত্যি মারিশার খুব বিরক্ত লাগে। মারিশা ওর কথার কোনো উত্তর না করলে মেয়েটি পাশের বেঞ্চের ছেলেগুলোর সাথে আগের মতোই কথা বলতে শুরু করে। একটা 19-20 বছরের মেয়ের এই ধরনের বাচ্চামা আচরণ মারিশার খুব একটা ভালো লাগে না। আসার পর থেকে সব ছেলেদের সাথে একে ফ্ল্যাট করে যাচ্ছে। মারিশা নিজের মতো ক্লাস করে ক্লাবের কাজ ছেড়ে বিকেলে বাড়ির দিকে রওনা হয়। কেটে যাচ্ছে এভাবেই দিনগুলো। রৌদ্রের সাথে মারিশার কথা হলো তেমন আলাপন হয় না বললেই চলে। মূল হোতা মারিশা নিজেই। বরঞ্চ সেদিনের ফুলের ঘটনার পর থেকে রৌদ্রের প্রতি মারিশার ভয় যেন আরও বেড়ে গিয়েছে। আর মারিশা একেবারেই রৌদ্রের সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য। হঠাৎই রৌদ্রের নিস্তেজ ব্যবহার, আবার হঠাৎই তেজি ব্যবহার, দুইয়ের মধ্যে সব কিছু যেন কেমন বিষাক্ত লাগছে ওর কাছে। সব কথা শুনলেও ওর কাছ থেকেও মারিশা এখনও অনেক দূরে, কিন্তু নিজের সবচাইতে পছন্দের মানুষটির কাছে থেকেও দূরে থাকতে যেন কষ্ট আরও বেশি হচ্ছে। রুদ্রর কাছে আসার একটা সুযোগ হাতছাড়া করতে না চাইলেও মারিশা নিজেকে যথাসম্ভব দূরে রাখার এক ব্যর্থ চেষ্টা অবিরাম করে চলেছে। রুদ্রের নীরব নিস্তব্ধ আচরণে কোণঠাসা মারিশা এখনো মনে করে তার আরও একটু সময় দরকার নিজেকে সামলে নিতে। আর সমুদ্রের ঘরে বিভোর রুদ্র নির্দ্বিধায় সব ধৈর্য করে মেনে নেওয়ার উপক্রম করেছে মাত্র, কেবলমাত্র তার শটটির জন্য। ঘরের মূল ফটক খোলা দেখতে পেয়ে মারিশা ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু তার আগেই রুদ্র মাথার ঘাম বুড়ো আঙ্গুল দিয়ে ফেলতে ফেলতে বেরিয়ে আসে ওর ঘর থেকে। রুদ্র ঘামে ভিজে একাকার, সাদা টি শার্টটা ঘামে ভিজে রৌদ্রের জিম করা দেহের খাঁজগুলো ভেসে উঠছে। ফর্সা চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট, দেখে বোঝাই যাচ্ছে কোনো ভারী পরিশ্রমে কাজ করেছে। ওকে এভাবে ঘর থেকে বের হতে দেখে মারিশা কিছুটা অবাক হয়ে বলে, তুমি এখানে? তুমি আমার ঘরে কি করছো? নাথিং, কিছু জিনিস চেঞ্জ করেছি। কপাল কুঁচকে বলে মারিশা। ঘাড় উঁচিয়ে রৌদ্রের পাশ ঠেলে দৃষ্টি দিয়ে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলো। রুদ্র দরজা ছেড়ে দাঁড়ায়। মারিশাকে সরে দাঁড়াতে দেখে ঘরে প্রবেশ করে, আর সেখানে প্রবেশ করতে ওর চোখ যেন কোটর থেকে বের হওয়ার উপক্রম। পুরো ঘরের বর্ণন যেন পাল্টে গেছে মুহূর্তে। সকালে কি দেখে গিয়েছিল আর এখন কি অসাধারণ সৌন্দর্যে পরিশোভন করা হয়েছে পুরো ঘরটি, যা দেখে মারিশার জল লম্বা হয়। রুদ্র পিছনে দাঁড়িয়ে ওকে স্থির দৃষ্টিতে দেখতে থাকে। মারিশা নিজেকে কিছুটা সামলে ঘুরে বলে, এসব তুমি করেছো? তুমি ইউনিভার্সিটিতে না গিয়ে সারাদিন এসব করেছো কেন? এমনি মনে হয়েছে কিছু জিনিস অ্যাড করা দরকার, তাই নিজের মতো সাজিয়েছি। রেস্ট করো, পরে কথা হবে। ও চলে যেতে নিলে মারিশা কোনো রকম প্রশংসা না করে আবার অবাক চোখে ঘর দেখতে থাকে। রুদ্র একটু দাঁড়িয়ে যায়। সামনে ওর টেবিলের উপর থাকা রুবিক্স কিউব এর উপর চোখ পড়াতে রুদ্র কিছুটা কপাল কুঁচকে সেটার দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পেরে আবার মারিশার পেছনে এসে দাঁড়ায়, আর শব্দপনে হাত সাফাই করে যেন মারিশা বুঝতে না পারে। কিন্তু ও দাঁড়ানোর উপস্থিতি টের পেয়ে মারিশা আবার ঘুরে তাকাতেই দেখে রুদ্র দাঁড়িয়ে। ওকে ঘুরতে দেখে রুদ্র বলে, প্রতিবার সবকিছুতে এত অবাক হওয়ার কিছু নেই। আমি আগেই বলেছি, এখন থেকে এমন অনেক কিছুই তোমার সাথে হবে, সো গেট ইউজ টু ইট। বলে রুদ্র বেরিয়ে যায়। মারিশা দু চোখ ভরে ঘরটা দেখতে থাকে। পুরো ঘরে ছোট ছোট অর্কিডের চারা আর ছোট ছোট পাতাবাহার ঝোলানো, তার সাথে বিভিন্ন প্রাচীন লণ্ঠন আর ওয়াইন বেল। বুকশেলফটা অমায়িক আকৃতিতে সাজানো, স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কয়েকটি বিদেশি লেখকদের বই সেখানে নতুন করে স্থান করে নিয়েছে। ঘরের দেওয়ালে কয়েকটি আর্কিটেকচারের ডিজাইনিং ফ্রেম, তার সাথে প্রাচীন কিছু জিনিস ঝোলানো। মারিয়ান নষ্ট ফেবিয়ার কথা মাথায় রেখে ঘরে কপারের তারের সাথে ঝোলানো হয়েছে ছোট ছোট ঝাড়বাতি। ছোট থেকে ছোটতর সবকিছু নিজের হাতে রুদ্র গুছিয়েছে। ভাবতে যেন মারিশার মনে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। মারিশা আপন মনে হেসে বলে, আমার তো মনেই পড়ছে না ঘরটা সকালে দেখতে কেমন ছিল, সব ভুলে গেছি। বলে নিজের টেবিলের দিকে আসতেই হঠাৎ খেয়াল করে টেবিলের উপর কিউবটা নেই। মারিশা কপাল কুঁচকে এদিক সেদিক দেখতে থাকে। কি ব্যাপার? স্পষ্ট মনে আছে কাল রাতে এখানেই রেখেছিলাম। রুদ্র কি কোথাও রেখেছে? ও নিশ্চয়ই কিছু বুঝতে পেরে সেটা নিয়ে গেছে। ও বোঝার আগেই সেটা নিয়ে আসতে হবে ওর কাছ থেকে। কিরে, কিছু বলছিস না যে? শুনছি তোর কথা।
একটা ব্যাপার মানতেই হবে, ও যথেষ্ট ঝানু, পাকা খিলাড়ি যাকে বলে। নয়তো একটা নাম জানতে এতদিন লেগে গেল। শ্যাম বেলকনির কাউচের উপর বসে বলতে থাকে। পরন্ত বিকেলে ওরা সামনের অ্যাপার্টমেন্টের বেলকনিতে বসে কিছু একটা নিয়ে কথা বলতে থাকে। ও তো ভুলও শুনতে পারে। এটা ভুল হতেই পারে না। ও তো প্রচণ্ড ভয় পেয়েছিল। এতদিন বাদে মনে পড়েছে ওর সাথের ছেলেটা ওকে একবারই ডেকেছিল রুদ্র নামটা বলে। তুই চিনিস এই নামে কাউকে? না, তবে দেখছি খুঁজে বের করতে পারি কি না। আমার মনে হয় তুই বলেছিলি না কেমন একটা ফরেনার ভাবছিল, হতে পারে ও বাইরের আর হয়তো চলেও গেছে। না চ্যাম, এটা হতেই পারে না যে ও চলে গেছে। আমি ওকে যতদিন দেখেছি তাতে আমার মনে হয়েছে ওর এখানে থাকার বেশ বড়সড় মোটিভ আছে। আর তোকে বললাম না, যখনই আসতো খুবই অ্যাগ্রেসিভলি ড্রাইভ করতো। ওর উপর যারাই বাজি ধরতো তারাই জিততো। সেজন্য ওর পপুলারিটি যেন ওভারনাইট বেড়ে গিয়েছিল। ও কখনো রেসে জিতে টাকা নেয়নি। কখনো না। ওকে তো ফোন করেও ডাকতো রেসের জন্য, কিন্তু ও শুধু তখনই আসতো যখন ওর মন চাইতো। আর যেটা হয়েছিল তাতে যতটুকু আমার মনে হয় ও আমাকে ঠিক সেভাবেই খুঁজছে যেভাবে আমি ওকে খুঁজছি। কিছুদিন বাদে আমার ফাইনাল এক্সাম, আর এরপর আমার টুর্নামেন্ট আছে। এরপর দেখছি কিছু করা যায় কিনা। এর মধ্যে ফোন করে না ডাকলেই খুশি হব। তোকে একটু বেশি বথার করছি। তেমনটা না, তবে কোনো ঝামেলায় না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। ওই মানুষটাই তো আগাগোড়া ঝামেলার। দেখা হলে ঝামেলা তো হবেই। এসব আপাতত সাইডে রেখে পারলে বিজনেসে মন দে, আমি আসছি। গো চ্যাম, ট্রফি নিয়ে ফিরিস বলে শ্যাম ওর হাতে হাত মেলায়। সীমান্ত বেরিয়ে যায়। শ্যাম চোয়াল শক্ত করে বলে, তোকে কষ্ট দেওয়ার জন্য যা যা দরকার আমি সব করব, সব। শুধু একবার খুঁজে পাই, একবার। মার্শা দ্রুত ওর ঘরের দিকে পা বাড়ায়, আর ঘরে আস্তে আস্তে পা টিপ টিপ করে ঢুকে দেখে রৌদ্র নেই। ভেতরে ঢুকতেই ঝপঝপ পানির আওয়াজ আসে ওয়াশরুম থেকে। মার্শা ভিতরে যেয়ে শব্দপণে দাঁড়ায় আর এদিক সেদিক তাকিয়ে কিউবটা খুঁজতে থাকে। এরই মধ্যে রৌদ্র শুধু একটা হাফ কোয়ার্টার পরে উন্মুক্ত শরীরে চুল মুছতে মুছতে বেরিয়ে এসে মার্শাকে নিজের ঘরে আবিষ্কার করে। নিঃশব্দে রৌদ্র বেরিয়ে আসাতে আর এদিক সেদিক কিউব খোঁজার ধ্যানে মার্শা রৌদ্রের উপস্থিতি টের পায় না। রুদ্র ওকে দেখে আলতো বাঁকা হেসে ওর একদম কাছে গিয়ে পেছন থেকে ফিস ফিস করে বলে, ঘর গোছানো পছন্দ হয়নি তাই আমার ঘরে থাকতে এসেছো? আচমকা কথাতে মার্শা চমকে পিছনে তাকাতেই রুদ্রের উন্মুক্ত পক্ষের সাথে কপালে ঠোকা খায়। আর তাকাতেই চোখে দৃষ্টি কাড়ে রুদ্রের উন্মুক্ত ভেজা কৃত্রিম উপায়ে তৈরি বলিষ্ঠ পক্ষ, যেখানে তখনও বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। মার্শা মুখ উঁচিয়ে ওর দিকে তাকাতে রুদ্র ওর দিকে তাকিয়ে দুপুরু একত্রে উঁচিয়ে ইশারা করে। মার্শা দ্রুত চোখ সরি আবারও পেছনে ঘুরে দাঁড়ায় আর নিজের কপাল মুছতে থাকে। ওকে এভাবে ঘুরে তাকাতে দেখে বিছানার উপর পড়ে থাকা একটি শার্ট গায়ে দিতে দিতে রুদ্র বলে, কি আমার সাথে থাকবে এই ঘরে? না। তাহলে? বলে রুদ্র শার্টের বোতাম লাগাতে থাকলে মার্শা আস্তে আস্তে চোখ জোড়া ওর দিকে তাকাতেই রুদ্র প্রতিক্রিয়াহীন মুখে ওর দিকে এক চোখ টিপে। ন্যানো সেকেন্ডের কাণ্ডে মার্শা আবারও চোখ সরিয়ে নেয়। আর রুদ্রের মতো নির্লিপ্ত লোকের থেকে এই ধরনের আচরণে মার্শার গাল ক্রমান্বয়ে রক্তবর্ণ ধারণ করতে থাকে। মার্শা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে, আমার কিউবটা ফেরত দাও। পরে দেব। তুমি আমাকে না বলে আমার জিনিস কেন এনেছো? তুমি পুরোটাই তো আমার। না বলে ঘর গুছিয়েছি আর সামান্য কিউব আনতে পারবো না? ওটা আমাকে ফেরত দাও, আমি জানি এখানেই আছে ওটা। বলে মারিসা এদিক সেদিক তড়িঘড়ি করে খুঁজতে থাকে। রুদ্র কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের চুল মুছতে থাকে। এরই মধ্যে রুদ্রের বড় দেওয়ালে বুক সেলফের একদম উপরে মারিসা কিউবটা দেখতে পায় আর নিজের পায়ের বুড়ো আঙ্গুলে ভর করে উঁচু হয়ে সেটা নেওয়ার চেষ্টা করলে তার আগে রুদ্র ছো মেরে সেটা নিয়ে বিছানায় বসে পড়ে। আর মারিসা আবারও ওর দিকে তাকিয়ে বলে, ফেরত দাও ওটা। বললাম তো মিলিয়ে ফেরত দেব। না, এক্ষুনি দাও। বলে মারিসা এসে ওর কাছাকাছি দাঁড়ায়। মারিসার পরনে লং ফ্লোরাল ফ্রক আর চুড়িদার, ওনাটা গলার কাছে জড়ানো। মারিসা বারবার ওর হাত থেকে কিউবটা নেওয়ার চেষ্টা করছে আর রুদ্র ওর দিকে স্থিরভাবে পোকার দৃষ্টিতে তাকিয়ে সেটা এদিক সেদিক ঘোরাচ্ছে। আশ্চর্য বাচ্চা, তুমি কেন এটা নিয়ে এমন করছো? ফেরত দাও। তুমি কি বাচ্চা? বলেছি তো মিলিয়ে ফেরত দেব, তাহলে এরকম কেন করছো? কি আছে এতে? কিছু না,
তোমার এটা মেলাতে হবে না। তুমি পারো মেলাতে? অবভিয়াসলি। You've got many more talents. দাও আমাকে। বলেই ওর হাত থেকে কিউবটা নেওয়ার চেষ্টা করতে থাকে আর রুদ্র নিস্তেজ গলায় পিপি করে বলে, তুমি আমার সাথে কথা কেন বলো না? মাইশা নিজের মতোই বারবার কিউবটা নেওয়ার চেষ্টা করতে রুদ্র নিজের পায়ে ওকে আলতো করে ধাক্কা দেয়। রুদ্রের পায়ের সাথে পা জড়িয়ে টাল সামলাতে না পেয়ে মাইশা পুরোপুরি রুদ্রের উপর ঢলে পড়ে আর রুদ্র এক হাতে কিউবটা রেখে আরেক হাত মাইশার কোমর চেপে ধরে বিছানাতে এলিয়ে পড়ে। মাইশা পুরোপুরি রুদ্রের বুকের উপর মিশে আর রুদ্র আদর্শ অবস্থায় বিছানায়। চকিত কাণ্ডে মাইশা তড়িঘড়ি করে ওঠার জন্য ওই অবস্থাতে নড়চড় করতে থাকলে রুদ্র ওর দিকে তাকিয়ে স্থির গলায় বলে, You are moving too fast, Shorty. বলতেই মাইশা রুদ্রের দিকে তাকায় আর দেখতে পাই রুদ্রের দৃষ্টি ওর গলার নিচে। পুরকের গলাটা যথেষ্ট বড় আর ওড়নাটা কখন পড়ে গেছে তার দৃষ্টিগোচর করতে পারেনি মাইশা। রুদ্রের দৃষ্টি মাইশার বিপদসীমার উপর, নিজের দিকে তাকিয়ে সেটা বুঝতে পেরে মাইশা তড়িৎ গতিতে উঠতে লাগলে গলায় কিছু টান পড়ে আর রুদ্র উঠে বসে। মাইশার গলার লম্বা পেন্ডেন্টটা রুদ্রের শার্টের বোতামে আটকে গেছে। একদম এক অপ্রীতিকর মুহূর্ত। তারপর প্রকৃতির ইচ্ছেও হয়তো অন্য কিছু। রুদ্রের সামনে এক মুহূর্ত বসে থাকার শক্তিও ওর শরীরে নেই, কিন্তু এটা না ছেড়ে যাবেই বা কী করে। মাইশা তড়িঘড়ি করে সেটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার হাত কাঁপতে থাকে। রুদ্র কোনো কথা না বলে শুধু এক প্রকার চাহনিতে তাকিয়ে থাকে ওর দিকে। মাইশা সেটা খুলতে না পারলে নিজের গলা থেকে পেন্ডেন্টের হুকটা কোনো মতে খুলে ছুটে বেরিয়ে যায় আর সেটা রুদ্রের শার্টের বোতামের সাথেই ঝুলে থাকে। রুদ্র একটা জোরে শ্বাস নিয়ে বলে, কতদিন এভাবে নিজেকে সরিয়ে রাখবে আমিও দেখব। বলে রুদ্র বোতাম থেকে পেন্ডেন্টটা খুলে হাতে নেয় আর রুবিক্স কিউবটা হাতে নিয়ে কয়েক সেকেন্ডেই সেটা মিলিয়ে একটা তীর্যক হাসি হেসে বলে, I need it. তুমি যথেষ্ট ক্রিয়েটিভ, Shorty. কিউবটা রঙে রঙে মেলাতেই সেখানে কয়েকটি লেখা স্পষ্ট হয়, যেটা এলোমেলো থাকলে বোঝার জো নেই। লেখাটির উপরে নিচে লেখা ছিল রুদ্র লাভ মারিশা, যা কিউবটি উল্টো করলে হয় মারিশা লাভ রুদ্র। যদিও লেখা উল্টে যায় তবে কথাটি মেলালে এইরূপই হয়, যেটা মারিশা কিউবের প্রতিটা রঙে রঙে লিখে বেশ সৃষ্টিশীলভাবে রূপ দিয়েছিল। পুরো বাড়ির আলো নেভানো, বসার ঘরে দুটো টিমলাইট ছাড়া পুরো বাড়ি এখন অন্ধকারে নিমজ্জিত। মাইশা শোবার আগে তার ঘরের আলোগুলো নিভিয়ে টিমলাইট জ্বালালে তা জ্বলে না, ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত প্রফুল্লিত সৌন্দর্য নেমে আসে মারিশার ঘর জুড়ে, যা দিনের আলোতে একেবারেই দৃষ্টিগোচর করতে পারেনি মারিশা। এক ঝাঁক নীল তারকারাজি যেন নেমে আসছে তাদের নীলাপ আলো ছড়িয়ে মারিশার সমগ্র ঘর জুড়ে। অবক্ষে মারিশা উপরের দিকে তাকাতেই চোখ পড়ে সিলিংয়ে আটকানো এক স্বতঃস্ফূর্ত কার্যের দিকে। কতগুলো কৃত্রিম তারার সমাহার একত্রে তার সিলিংয়ে বিচরণ করছে, যার রূপালী নীল আলোয় ছটা তিমিরের চেয়ে আলো ঘরটিতে এক নীল অন্ধকার পরিবেশের সৃষ্টি করেছে। মারিশা আশ্চর্য হয়ে একগাল হাসি হাসে। এসব কিছু সাজিয়ে করা কারিগরের কথা মনে করে, কিন্তু ঘরের কোনো সুইচের সাথেই জিনিসটির সম্পৃক্ততা নেই ভেবে মারিশা আবারও অবাক হয়। তার মানে উপরের ঘর থেকে রুদ্র পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে। কিছু একটা ভেবে মারিশা দ্রুত তার জানালার কাছে গিয়ে দাঁড়ায় আর পর্দাটা সরাতেই দেখা মেলে রাতের প্রকৃতির এক অদ্ভুত নীলা খেলা। ছোট্ট বাগানটির সারাটা জুড়েই রূপালী আলোর ঝলমল করছে এক ঝাঁক জোনাকিতে। প্রফুল্লতার মারিশার মন ভরে ওঠে। এত জোনাকি এখানে, এই বাড়িতে আগে তো কখনো দেখিনি। এটা কি সেই একই বাড়ি যেদিন অন্ধকার থাকাতে প্যানিক অ্যাটাক হতেও হয়নি? এই বাড়িতে আজও অন্ধকার আছে, কিন্তু তা আজ মারিশার কাছে গ্রহণযোগ্য। এমন অন্ধকার যে কেউ চাইবে, কারণ এই স্বতঃস্ফূর্ততা কেবল অন্ধকারে মিলবে। আলোতে এর দেখা পাওয়া দুষ্কর বলাই বাহুল্য। এরা সবাই মারিশাকে দিক বেদিক থেকে কেবল একজনের উপস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। মারিশা জানালার পর্দা হালকা করে ফাঁকা রেখে এক তৃপ্তি ভরা শ্বাস নিয়ে বিছানাতে গা এলিয়ে দেয়। এক অন্তর্মুখী ব্যক্তিত্বের মেয়ে, যার মধ্যে নেই কোনো চাঞ্চল্য, নেই কোনো বাকপটুতা। ধীর এবং স্থির বুদ্ধি সম্পূর্ণ মেয়েটির কাছে ছোট থেকে ছোট জিনিসগুলো কেমন যেন উল্লেখযোগ্যভাবে স্থান করে নেয়।
দিক বিদিক এর সাথে না জুড়ে সে সর্বদাই নিজের খেয়ালে চলে আসায় এক তীব্র অনুভূতিকে নিজের মধ্যে লালন করে বেরিয়েছে আপময় জীবনভর। যখন নিজের অতি আপন পরিবারকে কাছে পাওয়ার বিতৃষ্ণা সমুদ্রকে ঘিরে নিয়েছিল, তখন সমুদ্র ভেবেছিল এই পৃথিবীতে ভালোবাসা তার জন্য নয়। কোনোদিন কেউ এর সমুদ্রের বিশালতাকে অনুধাবন করতে পারবে না। সমুদ্রের পাড় যেন ক্রমান্বয়ে জলশূন্য হয়ে ভারী হতে থাকে। সমুদ্রের বিশালতায় তৈরি হয় এক শূন্য স্থান, কারোর পক্ষে ভরাট করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু দেরিতে হলেও তার সেই ভারী হওয়া পাড় ভেঙেছে এক অস্তনিমিত রোদের আলিঙ্গনে, যে নিজের তেজে সব কিছুকে ঝলসে দিতে সক্ষম হলো শীতল সমুদ্রকে এক উষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দিতে কখনো ব্যর্থ হয়নি। সমুদ্রের বুকে রোদের এইভাবে ডুবে যাওয়া সে তো মহাকালের এক বিশালতা মাত্র, যা চলে আসছে সৃষ্টির লগ্ন থেকে, নিয়তির পক্ষ থেকে।